সূচনা মাহেরের বিবাহবার্ষিকী আজ। খানবাড়িতে ছোটখাটো আয়োজন করা হয়েছে। 1 বছর বেড রেস্টে থাকার কথা রুদ্রর, অথচ সে 7 সকালে ঢাকায় গেছে, ফিরতে রাত হবে। এদিকে বোনের ম্যারেজ ডে, তাই শেখ বাড়ি থেকে হৈমি, সোহান, রোশান আর সাদবান এসেছে। রুদ্র না আসতে ভারী অভিমান করলো সূচনা। সেই অভিমান ভাঙাতে হৈমি ভিডিও কল করলো রুদ্রকে। ভাই বোনকে ভিডিও কলে তার জরুরি কাজের বিষয়ে অবগত করলো। এতে বোঝে আসলো সূচনার সঙ্গে কথা সেরে রুদ্র হৈমিকে বলল সন্ধ্যার আগেই বাড়ি ফিরে যেতে। হৈমি আঁতকে ওঠা কণ্ঠে বলল, আম্মু আজ থেকে যেতে বলেছে। রুদ্র দৃঢ় চোখে তাকিয়ে শুধুমাত্র একটি কথা বলে ফোন কেটে দিল। আমার ফিরতে 11টা কি 12টা বাজবে। তুমি যদি চাও বাকি 6 ঘন্টা রাতে একা পার করি, তাহলে মায়ের কাছে থাকো, আমার কোনো সমস্যা নেই। হৈমির বুকের ভিতর টনটন করে উঠল। একদিকে মাতৃ স্নেহ, অপরদিকে স্বামী ভক্তি। দোটানায় পড়ে শেষে মাকে বোঝালো কয়েকদিনের মধ্যে আবার আসবে, থেকে যাবে 2 দিন। রুদ্রকে যদি মানাতে না পারে তাহলে জোর করে তাকে সহ নিয়ে এসে থাকবে। হামিদা আপত্তি করল না, বরং অবাক হলো তার মেয়ে জামাইয়ের মধ্যকার গভীর টান দেখে। রুদ্র যে হৈমিকে চোখে হারায় আর হৈমি রুদ্রকে খুবই সমীহ করে চলে, এই দুটো জিনিস বুঝতে পেরে অহংকার হলো তার। খেয়াল করলো তার ছেলে মেয়ে দুজনেই সংসার জীবনে খুব সুখী। এই সুখটা পরিপূর্ণ হবে যখন এদের সংসারে ছোট্ট শিশুর আগমন ঘটবে। হৈমিকে নিয়ে আপাতত এসব চিন্তা নেই। সে নিজেই একটা শিশুর মতোই, অল্প বয়স, বছর 4 না গেলে মেয়ের ঘরে নাতি নাতনি আশা করা যায় না, কিন্তু ছেলের ঘরের নাতি নাতনির খুবই প্রয়োজন। 1 বছর হয়ে এলো, এখনো ছেলের বউয়ের কোনো খবর নেই। ভীষণ দুশ্চিন্তায় পড়লেন হামিদা। মনে মনে স্থির করলেন আগামীকাল আবারও সূচনার সঙ্গে কথা বলবে এই ব্যাপারে। হৈমিরা চলে যাওয়ার পর নিজেদের রুমে এলো সূচনা। দেখলো মাহের চুপচাপ বসে আছে। সে এগিয়ে এসে মাহেরের কাঁধে হাত রাখলো, জিজ্ঞেস করলো, এখনো পোশাক ছাড়োনি যে? এ কি, মুখটা শুকনো লাগছে কেন? কপট রাগ দেখিয়ে মাহের বলল, সারাদিনে 5 মিনিট সময় হয় না তোমার সূচনা? বিস্মিত হয়ে তাকিয়ে রইল সূচনা। অবাক হওয়া কণ্ঠে বলল, বাপ্পা, সামান্য বিষয়টা নিয়ে এত রাগ? বাপের বাড়ির লোকজনকে সময় না দিয়ে দরজা আটকে তোমার সঙ্গে বসে থাকলে ব্যাপারটা ভালো দেখাতো। মুখ ঘুরিয়ে মাহের বলল। আমি সেটা বলিনি। তড়িৎ মাহেরের কোলে চেপে বসলো সূচনা, গলা জড়িয়ে বলল, আমার বরটা দেখি খুব মন খারাপ হয়ে গেছে। আলগোছে সূচনার কোমর জড়িয়ে কাঁধে মাথা রাখলো মাহের, আলতো স্বরে বলল, 1টা বছর কাটিয়ে ফেললাম, বিয়ের প্রথম বছরে কি চাই তোমার বলো? আমাদের সন্তানকে চাই। এটা তো আল্লাহ তাআলার কাছে চাচ্ছ, এছাড়া কি চাই? এই যে তোমার এই ভালোবাসা আরো তীব্র করে চাই। এমন বললে হবে না, কিছু তো চাইতেই হবে। না চাইতে কম কি দিয়েছো? এই যে সারা দেহে যেসব পড়ে আছি সবই তো তোমারই দেওয়া, স্পেশাল ডে হিসেবে। এগুলো নয়, আরো স্পেশাল কিছু চাও? না, আমার আর কিছু চাই না। জেদি স্বরে মাহের বলল। চাইতে হবে। মহা মুশকিলে পড়ে গেল সূচনা। এরপর আচমকাই মনে পড়ল মাহেরের কাছে আসলে তার কিছুই চাওয়া নেই। অসাধারণ ব্যক্তিত্বের এই মানুষটা গত 1 বছরে এতটা উজাড় করে দিয়েছে যে চাওয়ার মতো কিছুই খুঁজেই পাচ্ছে না। সেই দিনে সেই ঘটনার পর সত্যিই কি কিছু চাওয়ার আছে? সেই দিন শ্বশুরবাড়ির ওপর তীব্র অভিমানে যখন সূচনা ডাক্তারের কাছে যেতে মরিয়া হয়ে উঠেছিল, মাহের তখন তার পাশে বসে কাঁধে হাত রেখে বলেছিল, সূচনা, মায়ের চিন্তাধারা আমাদের চেয়ে আলাদা। সে আমাদের সুখে দেখতে চায়। সেই সুখ দেখার জন্য বউ হিসেবে তোমাকে এনে দিয়েছে। এবার সে চায় আমাকে বাবা হওয়ার সুখে চোখ ভরে চেয়ে দেখতে। সে চায় মাতৃ সুখে, সে চায় তার মাতৃ হৃদয় ছেলের পুত্র দেখার জন্য এতটাই ব্যাকুল যে তোমার কাছে অবান্তর আবদার করে বসে। আমি তার হয়ে তোমার কাছে ক্ষমা চাচ্ছি সূচনা। সূচনা লজ্জায় আড়ষ্ট হয়ে মাহেরের হাত চেপে ধরে মাথা নাড়িয়ে বলল, আমি দুঃখিত মাহের, মায়ের ওপর এভাবে রাগ অভিমান করা
উচিত হয়নি আমার। তোমার কোনো ভুল নেই, ভুল মায়েরও নেই। সমস্ত ভুল পরিস্থিতি আর আবেগের। আমার একটি কথা রাখবে তুমি? কি? মা যদি জিজ্ঞেস করে আমরা ডক্টর দেখিয়েছি কিনা, তুমি হ্যাঁ বলবে। আর বলবে ডক্টর বলেছেন আমাদের কারো কোনো সমস্যা নেই। আল্লাহ পাক চাইলে আমরা সন্তানের মুখ অবশ্যই দেখব। সূচনা চোখ গুলে অশ্রু ঝরছিল। মাহের তার ভেজা চোখের পাতায় চুমু খেয়ে বলেছিল, মায়েদের খুশির জন্য এতটুকু মিথ্যা বলাই যায়। তাহলে চলুন তার খুশির জন্য আমরা কাল ডক্টর দেখাই। সহসা সূচনার ঠোঁট জোড়া এক হাতে চেপে ধরেছিল মাহের। বলেছিল, তাহলে যে আমার বউয়ের মা হওয়ার ক্ষমতা নিয়ে সবাই চিন্তা করবে। জানি না মহান আল্লাহ পাক কি চান, কিন্তু আমি কখনো এর জন্য আপনাকে ডক্টর দেখাবো না। আমি আমাকে সন্দেহ করতে পারি, কিন্তু আপনাকে না। আপনি যেমন আছেন তেমনই যথেষ্ট। যদি কোনোদিন সন্তান সুখ নাও পাই, আফসোস নেই। মনে রাখব, আপনি ছাড়া কোনো দ্বিতীয় উপহার আমার জন্য রাখেননি। নারী জীবন ধন্য হতে আর কি চাই? সূচনার জীবনে সত্যি কি না পাওয়ার কিছু আছে? মাহের নামক মহান পুরুষটা যে সব কিছুতে ছাপিয়ে গেছে, সেই দিনের কথাগুলো স্মৃতিচারণ করে সূচনার চোখ দুটো ছলছল হলো। আবেগান্বিত হয়ে সে মাহেরের জেদ খাটানো বুঝতে বলল। আপনার অজস্র ভালোবাসা মাখানো সিক্ত চুমু চাই। মাহের কিছু বলতে উদ্যত হয়েছিল, কিন্তু সূচনার আকুতি ভরা চোখে চোখ পড়তেই থমকে গেল। নরম কণ্ঠজোড়া তৃষ্ণার্ত হয়ে এগিয়ে এলো তার দিকে। সেই তৃষ্ণা মেটাতে কৃপণতা করার সাহস হলো না তার। সহসা উষ্ণ ঠোঁটে ভেজা চুমুতে মেতে উঠল দুজনে। বাড়িতে আসার পরপরই গল গল করে বমি হলো হৈমি। রান্নাঘরের বেসিনের সামনে দাঁড়িয়ে বমিরত অবস্থায় হৈমিকে দেখে এগিয়ে এলো রিনা। আঁচলে মুখ ঢেকে গা ঘিন ঘিন করে বলল, বাপের বাড়ি গিয়ে কতই গিলছিলা গো, যা হজম করতে পারবা না তা গিলছো কোন দুঃখে? চারিদিকে অন্ধকার হয়ে এলো হৈমির। মাথা ধরে বড় বড় করে নিঃশ্বাস ফেলল সে। এরপর কুলি করে চোখে মুখে পানি দিয়ে ছোট কাকিকে বলল, আপনি এমন মানুষ, সত্যিই অবাক লাগছে। কোথায় কাছে এসে একটু ধরবেন তা না, খাবার নিয়ে খোঁটা দিচ্ছেন। বাপের বাড়ি গিয়ে ভাইয়ের কেনা খাবারের ইচ্ছা মতো গিলেছি। সমস্যা আমার হয়েছে, আমিই বুঝবো। সবসময় এত কথা শোনাবেন না, এমনিতেই শরীরটা ভালো লাগছে না। শেষ কথাটা কাঁদো কাঁদো হয়ে বলল হৈমি। কথাগুলো একদমে বলে রান্নাঘর ছাড়তে উদ্যত হলো সে। ছোট কাকি ঢোকিল। হৈমি যে পটর পটর কথা বলতে পারে এ ব্যাপারে সে অবগত, তাই খুব বেশি অবাক হলো না। শুধু তার আচরণ যেন রুদ্র কার পর্যন্ত না পৌঁছায়, তাই ভালো মানুষই দেখালো। কৌতূহলী মনে আচমকা প্রশ্ন করলো, এই শোনো, হঠাৎ বমি করলা, পেটে কিছু আসলো না তো? থমকে দাঁড়ালো হৈমি। পিছনে ঘুরে আশ্চর্য হয়ে পড়ল। পেটে আবার কি আসবে? ছোট কাকি এগিয়ে এলো। হৈমি চোখ মুখ তীক্ষ্ণ চোখে দৃষ্টিপাত করলো। বলল, চোখ মুখ তো সুবিধা লাগছে না, এক্ষুনি বাচ্চা টাচ্চা নিচ্ছ নাকি? আতঙ্কিত হয়ে পড়ল হৈমি। ওড়না দিয়ে মুখ মুছে তড়িৎ বলল, কিসব বলছেন, এসব কিছুই না। হাঁটু কাঁপতে লাগলো হৈমি। 1 মাস আগেও সে চাইতো রুদ্র সন্তানের মা হতে, অথচ আজ সময়ের সাথে সাথে তার মন কতটা পরিবর্তন হয়ে গেছে। রুদ্রর মতো সেও চায় না তাদের মাঝখানে কেউ আসুক। মূলত রুদ্র চায় না বলেই সে চায় না। কথায় বলে না, ভালোবাসার মানুষের জন্য সবকিছু ত্যাগ করা চায়। হৈমিও নিজের মাতৃসত্তা ত্যাগ করতে চায় রুদ্রর জন্য। ওই মানুষটার জীবনে অনেক কষ্ট পেয়েছে। ভিতরে ভিতরে একটু ভালোবাসা, একটু যত্নের কাঙাল সে। ধীরে ধীরে হৈমি চিনতে পেরেছে রুদ্রর ভেতরে সত্তাকে। ভালোবেসে লোককে কত কিছুই তো করলো। রুদ্র যদি না চায় তারা বাবা মা হোক, তাহলে সে অযথা জেদ করে ওই মানুষটাকে কেন কষ্ট দেবে? তার কেবল একটাই উদ্দেশ্য, বাকিটা জীবন শুধু রুদ্রকে ভালোবেসে পাশে থাকা। রুদ্রর সেই কণ্ঠ এখনো তার হৃদয়ে বিধে। তুমি শুধু আমাকে ভালোবাসো, শুধু আমার জন্য বাঁচো। দীর্ঘশ্বাস পেল হৈমি। ছোট কাকি ভ্রু কুচকে বলল, কি সব বলছি মানে? ভুল কি বললাম? স্বাভাবিক কথাই তো বললাম।
তোমার হাবভাব তো তাই বলে। একটা কথা বলো তো, তোমার লাস্ট পিরিয়ডের ডেট কবে ছিল? টা কেঁপে উঠল হৈমির। ঢোক গিলে ভয় ভয় বলল, গত মাসের 12 তারিখ। কেন, কি হয়েছে? আজ তো 22 তারিখ, এ মাসে হয়েছে? টলমলো চোখে হৈমি বলল। না। ছোট কাকি প্রায় চিৎকার দিয়ে বলল, আরে মেয়ে, ঘটনা তো ঘটে গেছে, তুমি রুমে যাও, আমি আসতেছি। সহসা ছোট কাকির হাত টেনে ধরল হৈমি। বলল, ছোট কাকি ফিসফিস করে বলল, আমার কাছে প্রেগনেন্সির কিট আছে, পরীক্ষা করব। দরজা আটকে দুই হাতে মুখ চেপে ডুকরে উঠল হৈমি। ছোট কাকি আশ্চর্যে চরম পর্যায়ে গিয়ে ধমক দিল ওকে। বলল, তুমি তো খুব অসভ্য, এমন ভাবে কাঁদছো মনে হচ্ছে এটা তোমার অবৈধ সন্তান। হৈমি পাগলের মতো ছটপট করতে করতে বলল, উনি জানলে তো সর্বনাশ হয়ে যাবে। কি বলছো? রুদ্র জানলে খুশি হবে, সর্বনাশ হবে কেন? তুমি সত্যি করে বলো তো, আসলে কি হয়েছে? ছোট কাকি সন্দিহান হয়ে জিজ্ঞেস করলো। উপায় না পেয়ে হৈমি তাকে দেওয়া রুদ্রর শর্তের কথা বলে দিল কাকিকে। এছাড়াও রুদ্র কেন সন্তান চায় না সে সম্পর্কেও জানালো। সব শুনে পুরো বিষয়টা বুঝতে পারলো ছোট কাকি। চোখ কটমট করে বলল, তাহলে এই অঘটন ঘটলো কি করে? এখানে তো 2 দাগ স্পষ্ট। তোমার গর্ভে রুদ্রের অংশ এসে গেছে, বাচ্চা যখন নিবাই না, সতর্ক থাকলা না কেন? হৈমি দিশেহারা হয়ে বলল, আমি কিছুই তো বুঝতে পারছি না, কিভাবে কি হলো? এখন আমার কি হবে? আমার এখন কি হবে কাকি? উনি আমাকে ছেড়ে দেবেন? আমি কি করব এখন? কিভাবে বোঝাবো ওনাকে? পাগল পাগল হয়ে গেল হৈমি। ছোট কাকি কিছুক্ষণ চিন্তিত হয়ে বসে রইলেন। এরপর বলেন, অস্থির হইও না, সমস্যা আছে, সমাধানও আছে। হৈমি আচমকা কাকির দুই হাত চেপে ধরল, আকুতি করে বলল, প্লিজ এসব কাউকে বলবেন না, ওনাকেও না, তাহলে সর্বনাশ হয়ে যাবে। ওনাকে আর কোনো আঘাত আমি পেতে দেব না। তুমি পাগল? আকাশে চাঁদ উঠলে সবাই দেখে, তেমনি তোমার পেটে বাচ্চা আসছে এটাও সবাই জানবে। কথাটা বলেই হঠাৎ থমকালো ছোট কাকি। বলল, অবশ্য একটা কাজ করলে কেউ জানতে পারবে না। এ কথা শুনেই মরিহা হয়ে হৈমি জানতে চাইল। কি কাকি, প্লিজ একটা উপায় বলুন। অ্যাবর্শন। সর্বাঙ্গ শিউরে উঠল হৈমি। ভয়ে মিয়ে গেল মুখটা। ছোট কাকি বলল, বেশি দিন হয়নি, যদি করাও এক্ষুনি করাতে হবে। হৈমি মেঝেতে থম মেরে বসে পড়ল। ভয়ে বুকটা হাপড়ের মতো ওঠানামা করছে। ছোট কাকি চিন্তিত ভঙ্গিতে বলল, আমি এখন যাই, এই কথাটা চেপে রইলাম। যদি অ্যাবর্শন করাও আমাকে জানিও, সাহায্য করব। আর যদি না করাও নিজ দায়িত্বে সবাইকে জানিয়ে দাও। ছোট কাকি চলে গেলেন। হৈমি দুই হাতে মুখ চেপে হাউমাউ করে কাঁদতে লাগলো। দীর্ঘক্ষণ দুশ্চিন্তা ভয়ে কাঁদতে কাঁদতে দুর্বল হয়ে পড়ল সে। বারবার রুদ্র বলা কথাগুলো স্মরণ হলো তার। সবচেয়ে ছোট কাকির অ্যাবর্শন বলা শব্দটায় থামলো সে। বিড়বিড় করে বলল, যা করলে উনি এসব জানবেই না? যা করলে উনি কষ্ট পাবেন না? যা করলে ওনার আর আমার ভালোবাসায় ফাটল ধরবে না? সব ধরতে পারবো আমি, সব করতে পারবো আমি। হ্যাঁ, অ্যাবর্শন করব আমি। ছোট কাকি, আমি অ্যাবর্শন করব। অ্যাবর্শন ছোট্ট একটি কঠিন শব্দ যার মর্মার্থ জানে না হৈমি। শুধু জানে অ্যাবর্শন করলে রুদ্র জানবে না সে গর্ভবতী হয়েছিল। যে বিষয়টা নিয়ে রুদ্র এত বৃতৃষ্ণা সেই বিষয়টা নীরবেই শেষ করে দেবে সে। এতে তাদের সম্পর্কে গভীর ভালোবাসায় কোনো আঁচ আসবে না। কিন্তু তার এই নির্বুদ্ধিতা যে সামনের দিনগুলোতে কাল হয়ে দাঁড়াবে একবারের জন্য টের পেল না। রুদ্র সন্তান চায় না, এইটুকুই বুঝলো হৈমি। তার অল্প জ্ঞানে শুধু এইটুকুই ধরল। সামনের সপ্তাহে রিদওয়ান শেখ দেশে আসবেন, এই নিয়ে রুদ্রর মনটা বেশ ফুরফুরে। বাড়ি ফিরল প্রফুল্ল চিত্তে। সোহান রোশান ডিনার করছে তখন। রুদ্রকে ফিরতে দেখে ছোট কাকি বেরিয়ে এলেন। নিজের ঘর থেকে দাদিন বেরোতে বেরোতে বললেন, রুদ্র আসছোস? আসলাম মাত্র।
খাওয়া হয়েছে সবার? মাত্রই সোহান রোশানকে খেতে দিলাম। তোমার বড় কাকি সাদমানকে নিয়ে তার বাবার বাড়ি গেছে। মা খেয়ে নিয়েছে। তুমি ফ্রেশ হয়ে আসো, ওদের সঙ্গে বসে পড়ো। হাতে থাকা ফাস্টফুডের ব্যাগ ছোট কাকির দিকে এগিয়ে দিল রুদ্র। বলো, তুমি খেয়েছো? না, তার নাকি খিদে নেই। ডাকাডাকি করে ফিরে আসছি। কাকির উত্তর শুনে ভ্রু কুচকালো রুদ্র। বলো, সোহান রসুনকে এর থেকে ভাগাভাগি করে দিয়ে হৈমির জন্য রেখে দিবেন, আমি ফ্রেশ হয়ে আসছি। কথাটা বলেই দাদিনকে জিজ্ঞেস করলো। মেজো ছেলে খবর শুনেছো? দাদিন আনন্দে আত্মহারা হয়ে মাথা দোলালো। রুদ্র বাঁকা হেসে দাদিনের গাল টিপে দিয়ে পড়ল। খুশিটা আসছে না মুখটা? হয়েছে, যা তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে আই, বউটারে সাথে আনিস, তোর সাথে খাবে দেখেই মনে হয় অপেক্ষা করতেছে। মাথা তুলিয়ে উপরে চলে গেল রুদ্র। রিনা দীর্ঘশ্বাস ফেলে ডাইনিং রুমে ফিরে গেল। বিড়বিড় করে পড়ল। কি যে আছে কপালে। ভীতিগ্রস্ত হয়ে শুয়েছিল হৈমি। রুদ্র এসে লাইট জ্বালতেই আঁতকে উঠল। টের পেয়ে ভ্রু কুচকে ফেল রুদ্র। অভয় দিয়ে বলল। আমি? সহসা উঠে বসলো হৈমি। প্রচণ্ড জড়তা নিয়ে ওড়না ঠিক করতে শুরু করলো। রুদ্র ধীর পায়ে বিছানার এক পাশে বসে স্বস্তি নিঃশ্বাস নিল। মৃদু হেসে পড়ল। শাওয়ার নিব তাহলে। টি শার্ট ট্রাউজার বের করে দাও। তু শব্দ করলো না হৈমি। নিঃশব্দে উঠে গেল। ভীষণ রকম অবাক হলো রুদ্র। আন্দাজ করলো মন খারাপ কিনা, তাই বলল। মন খারাপ? রুদ্র চাওয়া অনুযায়ী সব বের করে ঠাঁই দাঁড়িয়ে রইল হৈমি। দৃষ্টি মেঝেতে স্থির। রুদ্র পকেট থেকে মোবাইল ওয়ালেট বের করে বিছানায় রাখল। হ্যান্ড ওয়াচ খুলতে খুলতে বলল। আমার কিছু করার নেই হৈমি, তোমাকে এক রাতের জন্য ছাড়তে পারবো না। নড়ে চড়ে ঢোক গিল হৈমি। নিজেকে স্বাভাবিক রাখার প্রাণপণ চেষ্টা করল। ক্ষীণ স্বরে বলল। নিন। এগিয়ে এলো রুদ্র। প্রগাঢ় চোখে তাকিয়ে ঠোঁট এগিয়ে কপাল স্পর্শ করলো। হৈমি দেহ কেঁপে উঠল। রুদ্র কেন জানি মনে হলো এই কম্পন তীব্র ভয়ের, কিন্তু ভয়ের কিছুই তো ঘটেনি। তাহলে তার কেন মনে হচ্ছে হৈমি তীব্র ভয়ে জর্জরিত হয়ে আছে? হাঁপ নিঃশ্বাস ছেড়ে সহসা হৈমির হাতে থাকা জিনিসগুলো নিয়ে বাথরুমে ঢুকে গেল সে। রুদ্ধশ্বাস ছাড়লো হৈমি। থর থর করে কাঁপতে থাকলো সে। কপাল বেয়ে শ্বেত জল নিঃসৃত হলো। বুকটা হাঁপড়ে ন্যায় ওঠানামা করছে অবিরত। কি হবে, কি করবে সে? ফ্রেশ হয়ে বেরিয়ে রুদ্র তার সঙ্গে নিচে যেতে বলল। হৈমি যেতে রাজি হলো না। বাধ্য হয়ে চাপা ধমক দিয়ে নিয়ে যাওয়া হলো তাকে। কিন্তু খেতে বসার পর খাবারগুলো গলা দিয়ে নামলো না। ছোট কাকি সব গুছিয়ে দিয়ে চলে গেল। তার প্রিয় সিরিয়াল শুরু হয়ে গেছে। তারপর টিভির সামনে বসা ছাড়া তাকে কোথাও দেখা যাবে না। আজকের খাবারের মেনুতে ভাজা পোড়াই বেশি। আলু ভাজা নাড়াচাড়া করছিল হৈমি। রুদ্র খাওয়ার ফাঁকে খেয়াল করে ভাজা মাছের পেটিটা তুলে দিল হৈমির প্লেটে। হৈমি বাধা দিতে নিয়ে চোখ গরম করলো সে। মৃদু ধমক দিয়ে বলল। খাওয়া নিয়ে এই বাহানা কমবে? এই দিলাম পুরোটা শেষ করবে, নয়তো আজ তোমার একদিন কি আমার একদিন। হৈমির নীরবতা এমনিতেই ভালো ঠেকছিল না। এর ওপর খাবার খেতে এতটা অনীহা। রুদ্র রাগ বেড়ে গেল। সে নিজের খাওয়া বাদ দিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে রইল হৈমির দিকে। হৈমি অনেক চেষ্টা করে দুইবার মুখে দিল খাবার। মাছ দিয়ে মুখের সামনে নিতে আষ্টে গন্ধে পেটের ভিতর মুচড়ে উঠল। ঠিক এই গন্ধটাই বাড়ি ফেরার পর পেয়েছিল, যার কারণে ওভাবে বমি করলো। এখনো তেমনটা হবে নাকি? ভয়ে শিউরে উঠল হৈমি। আতঙ্কিত মুখে তাকালো রুদ্র দিকে। রুদ্র ইশারা করলো খেতে। সে জোরপূর্বক মুখে দিয়ে সহসা মুখ চেপে ধরে উঠে পড়ল। বেসিনের সামনে গিয়ে গলগল করে বমি করে দিল। রুদ্র চমকে উঠল। তড়িতে এসে ধরলো হৈমিকে। বলল। এভাবে খেলে বমি হতো হবেই। খাবারটা স্বাচ্ছন্দ্যে খাওয়া যায় না? তোমাকে কি পাঁচ আবর্জনা খাওয়াচ্ছি? হৈমির চোখ বেয়ে অশ্রু গড়ালো। বিরক্ত হয়ে চোখ মুখ কুচকে বলল। কি খেতে হবে না, বাইরের খাবারে তুমি বেশ কমফোর্ট তো,
তাহলে সেগুলোই খাও। বলতে বলতে ছোট কাকিকে ডাকলো, বলল হৈমিকে তার আনা ফাস্ট ফুডগুলো দিতে। এরপর হৈমিকে বলল চোখ মুখে পানি দিয়ে রুমে যেতে। ছোট কাকি যাওয়ার পথে হৈমির সঙ্গে কথা বলতে গিয়ে থেমে গেল। রুদ্র নজর তাদের দিকেই ছিল, তাই খাবারগুলো দিয়ে ফিস ফিস করে বলল, সুযোগ পেলে আমাকে কল বা মেসেজ করো। রুদ্র বাড়ি থাকাকালীন আলাদা কথা মানে বিপদ বাড়ানো। টিসুটি হয়ে শুয়ে আছে হৈমি। রুদ্র লাইট অফ করে দিয়ে ডিম লাইট জ্বালিয়ে দিল। পাশে এসে শুয়ে আলগোছে জড়িয়ে ধরল হৈমিকে। ঘাড়ে নাক ডুবিয়ে ভরাট স্বরে বলল, এখন বললাম চলে আসতে, তখন তো এতটা নারাজ বুঝিনি, বুঝতে জোর করতাম না। কথা বললে আমার সঙ্গে হৈমি। বুকটা ধক করে উঠল হৈমি। শরীরটা পাথরের মতো শক্ত করে রইল। রুদ্র অনুভব করলো নিগূঢ়ভাবে। বলল, কাল রেখে আসবো। মায়ের কাছে একদিন থাকার অনুমতি দিলাম। সত্যি? কিঞ্চিত রাগ হলো রুদ্রর। চট করে নরম ঘাড়টায় আলতো করে কামড় বসালো। মুচড়ে উঠল হৈমি। রুদ্র তাতে আরও নিবিড় আলিঙ্গনে আবদ্ধ করে বলল, এবার খুব খুশি তাই না? মাথা ঝাঁকালো হৈমি। মনে মনে কিঞ্চিত স্বস্তি পেল। রুদ্রর দিকে ফিরে তাকালো, বলল, আপনি রাগ করবেন না তো? একদিন অনুমতি দিয়েছি, সময় অনুযায়ী চলে এলে রাগ করবো না। আচ্ছা। রুদ্র চুলে হাত বোলালো হৈমি। রুদ্র চোখ বুজে ফেলল। সে টের পেয়ে যেভাবে মাথা টিপলে রুদ্র ঘুম হবে সেভাবেই টিপতে লাগলো। সত্যি একসময় ঘুমিয়ে পড়ল সে। আর হৈমি টের পেয়ে আলগোছে ওঠে মোবাইল খুঁজতে লাগলো। খুঁজে পাওয়ার পর বাথরুমে ঢুকে কল করলো ছোট কাকিকে। সকাল সকাল হৈমিকে নিয়ে খান মঞ্জিলে চলে এলো রুদ্র। ঘন্টা দুয়েক দেরি করে পুনরায় ফিরে এলো নিজ নিবাসে। নিজের বাড়িতে এসে ভয় বিপদ অনেকটাই কেটে গেল হৈমি। হ্যান্ড পার্স থেকে তড়িৎ ছোট কাকির দেওয়া কাগজটা বের করলো, যেখানে স্পষ্ট লেখা আছে কোন ট্যাবলেট খেলে গর্ভপাত হয়। সব নিয়ম কানুনও লিখে দিয়েছেন কাকি। এবার শুধু ওষুধগুলো আনার অপেক্ষা। তীব্র ভয় বুকে চেপে দুপুরে টিশার সঙ্গে দেখা করতে যাচ্ছে। 1 ঘন্টা সময় কাটিয়ে ফিরে আসবে এই বলে বেরিয়ে গেল হৈমি। ফার্মেসিতে গিয়ে ছোট কাকিকে কল করলো। কাঁদো কাঁদো হয়ে বলল, আমার তো খুব ভয় করছে কাকি। আরে মেয়ে, এত ভয় পাও কেন? সামান্য একটা বিষয়ে ভয় পাওয়ার কি আছে? শোনো, রোশন হওয়ার 7 মাসের মাথায় অ্যাক্সিডেন্টলি আমারও গর্ভবতী হয়েছিলাম। একদিকে পাজি সোহান, অপরদিকে বাচ্চা রোশন। এদের সামলেই আমার শারীরিক অবস্থার অবনতি হয়েছিল। 60 কেজি থেকে ওজন নামলো 46 কেজিতে। আর একটা ছানা এলে নির্ঘাত আমার জান বেরোবে, এই ভেবেই তোমার কাকা শ্বশুর ডাক্তারের সঙ্গে পরামর্শ করে এই ওষুধগুলো এনে দিয়েছিল। মাত্র 29 দিনের ভ্রূণ ছিল, তেমন কষ্ট হয়নি। স্বাভাবিকভাবে আমরা প্রতি মাসে 6-7 দিন যা কষ্ট করি তাই। অত ভয় পেলে এসব করার দরকার কি? ফিরে যাও। না না, ভয় পাচ্ছি না। তাহলে ফার্মেসিতে থাকা লোকটাকে ফোন দাও, আমি বলে দিচ্ছি ঔষধের নাম। তুমি কাগজটা ওনাকে একবার দেখাও আর আমার সাথে ফোনে ধরিয়ে দাও। কাজ শেষ। টাকা নিয়ে গেছো তো? হ্যাঁ হ্যাঁ। ফেরার পথে অস্বাভাবিকভাবে বুক কাঁপল হৈমি। বাড়ি ফিরে রুমের দরজা আটকে ঔষধ হাতে বসে রইল দীর্ঘক্ষণ। মাতৃত্বের কোনো অনুভূতি তার মধ্যে কাজ করছে না। অথচ এই মেয়েটাই ছোট থেকে সবাইকে বলে বেড়াতো আমার মা হওয়ার খুব শখ। একদিন তো রুদ্র কেউ বলেছিল, জানেন, আমার মধ্যে মামা একটা ভাব আছে। মা হওয়ার প্রতি অনেক ঝোঁক আমার। ইস, আমি যে কবে মা হব। শুনুন, আমি কিন্তু আমাদের বাচ্চাকে খুব খুব আদর করব, অনেক বেশি ভালোবাসবো। আর শুনুন, আমার আর পড়াশোনার দরকার নেই। যতটুকু জানি তাতে বাচ্চাদের 7-8 পর্যন্ত পড়াতে পারবো। সংসার সামলে রোজ বাচ্চাদের নিয়ে স্কুল দৌড়ানোর খুব স্বপ্ন আমার। ইস, কবে যে পূর্ণ হবে। সেই অনুভূতি কোথায় হারিয়ে গেল? আজকাল বুঝি
অনুভূতিরাও রূপ বদলায়। বুকটা ভাঙা নদীর মতো হয়ে গেল যেন। বিদঘুটে কান্নারা দলা পাকিয়ে এলো। সিদ্ধান্ত নিল রাতে খেয়ে দিয়ে এটা খাবে, তাই সব কিছু গুছিয়ে রাখলো। যদি বেশি রক্তপাত হয় সে কথা মাথায়ও রেখেও ব্যবস্থা নিয়ে রেখেছে। হঠাৎ হৈমি অনুভব করলো সে অনেক বেশি সাহসী হয়ে গেছে। ভয় শুধু পাচ্ছে রুদ্র জেনে যাবার। এক রুদ্র ছাড়া আর কিছুতেই ভয় হচ্ছে না। রুদ্র ভয়ে এতটাই তটস্থ যে কত বড় পাপ করতে যাচ্ছে এটুকুও হুঁশ নেই। সোহান রোশান দুই ভাই দাবা খেলছে। তাদের পাশে বসে টিভি দেখছিল রিনা। হঠাৎ হৈমির কথা মনে পড়ল তার, তাই চটপট ফোনটা নিয়ে মেসেজ দিল মেয়েটাকে। সে মুহূর্তেই ভিতর ঘর থেকে ডাক এলো দাদিনের। সুহানের মা, আসো নাকি ওখানে? এইদিকে আসো তো, আমার ছোট বোনের নম্বরটা খুঁজে পাই না, খুঁজে দিয়ে যাও। রিনা তৎক্ষণাৎ উঠে গেল। এরপরই বাড়ি এলো রুদ্র। আবিরের সঙ্গে অনেক দিন পর আড্ডা দিতে গিয়েছিল সে। চিন্তা ছিল বাহিরে ডিনার করবে আজ বন্ধুর সঙ্গে, কিন্তু হলো না। এর কারণ ছোট কাকি। রুদ্র বরাবরের সন্দেহবাতিক মানুষ। হৈমির সঙ্গে তার সম্পর্ক এখন স্বাভাবিক, মোটামুটি সুখী দম্পতি বলা যায়। ভালোবাসাও কমতি নেই, কিন্তু ওই যে কালো অতীত, সেই অতীতটার জন্যই এই সুখের সম্পর্কে ফাঁক রেখেছে সে। নিজের স্ত্রীকে সম্পূর্ণ নিজের নিয়ন্ত্রণে রাখে সে, সেটা হোক সকলের সম্মুখে বা অগোচরে। বোকা হৈমি হয়তো রুদ্রকে এখনো পুরোপুরি চিনতে পারেনি। হৈমির পার্সোনাল ফোন যেখানে ইউজ করা নিষেধ করেছিল রুদ্র, সেখানে এ বাড়িতে আসার পর হৈমির ফোন, ফেসবুক, হোয়াটসঅ্যাপ সমস্তই স্বচ্ছন্দে ইউজ করছে। কারণ হৈমির ফোন সহ সমস্ত মাধ্যমে রুদ্রর কন্ট্রোলে। এই সত্যতা হৈমি জানে না, রুদ্র ব্যতীত কেউ জানে না। আবিরের সঙ্গে আড্ডার ফাঁকে হঠাৎই রুদ্র নিজের ফোনে থাকা বিশেষ অ্যাপে ঢুকে, কারণ আজ হৈমি বাবার বাড়িতে আছে, তাকে ছাড়া এই সুযোগে সে কার সঙ্গে কথা বলছে এ বিষয়ে সন্দিহান হয় রুদ্র। সেই সন্দেহ থেকেই বিশেষ অ্যাপটিতে ঢোকার পর দেখে একটি নাম্বার আজ হৈমি বেশ কয়েকবার কল করেছে, কথা বলেছে বেশ কয়েক মিনিট। এরপর আচমকাই মনে হলো নাম্বারটা তারও পরিচিত, কিন্তু সূচনা বা মাহেরের নাম্বার নয়, দাদিনেরও নয়। ভাবতে ভাবতে সহসা খেয়াল হয় এটা ছোট কাকির নাম্বার। রুদ্র সন্দিহান মনে সন্দেহের পাহাড় তৈরি হয় নিমিষে। ছোট কাকি হৈমিকে দু চোখে সহ্য করতে পারে না, হৈমিও খুব একটা পছন্দ করে না। আড়ালে আবডালে বেশ ক্ষোভ প্রকাশ করতে দেখেছে। তাহলে হঠাৎ এত ফোন কলের মানে কি? ছোট কাকি বেশ চতুর মহিলা, আর হৈমি বুদ্ধিহীন মাথা মোটা। এই দুজনের এতভাবে নিশ্চয়ই স্বার্থ আছে ছোট কাকির। নিজের বউ সম্পর্কে তেমন কিছু ভাবতে পারল না, কারণ হৈমিকে শিরায় শিরায় চেনা শেষ তার। কিন্তু মনের ভেতর অদ্ভুত এক অনুভূতি হলো। সেই অনুভূতি ধীরে ধীরে বিষাক্ততায় রূপ নিতেই আড্ডা ভঙ্গ করে বাড়ি ফিরল সে। উদ্দেশ্য ছোট কাকিকে জিজ্ঞেস করবে হৈমি কেন তাকে এতবার ফোন করেছে, কারণ কি। যদি সামান্য কারণও থাকে তবুও লজ্জা পাবে না সে, তবুও প্রশ্ন করে উত্তর জানতে দ্বিধা করবে না। আর পাঁচটা ছেলের মতো অত ভদ্র সভ্য লাজুক ছেলে সে নয়। সোহান রোশানকে ছোট কাকির কথা জিজ্ঞেস করতে করতে সোফায় এসে বসলো রুদ্র। সোহান বলল, রুদ্র ভুলবশত রিনার ফোনের ওপর বসে পড়েছে, তাই কিঞ্চিত সরে গিয়ে ফোনটা বের করে পাশে রাখতে নিয়ে সহসা নজর পড়ল স্ক্রিনে। হৈমির নাম্বার থেকে একটি দীর্ঘ মেসেজ এসেছে। সন্দেহের মাত্রা তীব্র হলো রুদ্রর। ভ্রু কুচকে উদ্বিগ্ন হয়ে পুরো মেসেজটা রয়ে শয়ে পড়ল সে। মুহূর্তে বুক কেঁপে উঠল তার, চোখ দুটো বিস্ফোরিত হয়েও নিভে গেল।
চোয়ালদয় হলো ক্রমশ কঠিন। নিজের চোখে বিশ্বাস করতে পারছে না সে। যে মেসেজটা সে পড়ল, এটা যদি সত্যি হয় তাহলে এই মুহূর্তে ছোট কাকের সঙ্গে বোঝাপড়া করতে যতটাও ভুল হবে। শরীরটা অবশ হয়ে এলো রুদ্রর। একবার মাইল্ড স্ট্রোক হয়েছিল তার, সেটা স্মরণ করে উত্তেজনা কমানোর চেষ্টা করতে করতে গাড়ির চাবি নিয়ে তৎক্ষণাৎ বেরিয়ে পড়ল। 15-20 মিনিটের পথ মাত্র 7 মিনিটে শেষ করলো সে। কলিং বেল না বাজিয়ে 2 হাতে মুষ্টিবদ্ধ করে দরজায় আঘাত করলো পরপর। মাহের এসে দরজা খুলে দিতেই রুদ্র কোনো দিক না তাকিয়ে ভেতরে ঢুকে গেল। মাহের রুদ্রর এমন আগমনে হকচকিয়ে গেল। রুদ্র বিচলিত হয়ে বলল, হৈমি, হৈমি কোথায়? কি হয়েছে রুদ্র? হৈমি খাবার ঘরে খাচ্ছে, তুমি এমন করছো কেন? তোমার কি কোনো শরীর খারাপ লাগছে? উত্তেজনা কিঞ্চিত কমল রুদ্র, কারণ হৈমি স্পষ্ট লিখেছে রাতের খাবার খেয়ে তারপর গর্ভপাতের জন্য ওষুধ খাবে। তার মানে হৈমির খাওয়া শেষ হয়নি। রুদ্র শ্বাস ছাড়ল সে। সহসা নিজেকে শক্ত খোলসে ঢেকে নিয়ে বলল, আই এম ওকে, আজ অনেক থাকবো, অসুবিধা নেই তো। ভিতর থেকে হামিদা এলেন। রুদ্র কথা কেড়ে নিয়ে বললেন, ছি ছি বাবা, কি অসুবিধা হবে? আমি খুশি হয়েছি তুমি আসাতে। এসো ভিতরে বসো, ওদের খেতে দিয়েছি, তুমিও বসবে, এসো। নাটকীয়ভাবে হাসল রুদ্র। বাধ্য ছেলের মতো শান্ত মাথায় প্রবেশ করলো ডাইনিং রুমে। রুদ্রকে দেখে হাঁটু কাঁপতে শুরু করলো হৈমি। বুকের ভিতর ধরফড়িয়ে উঠল নিমিষেই। তার ভয়ার্ত মুখের দিকে তাকিয়ে অদ্ভুত হাসি দিল রুদ্র। সেই হাসিতে শরীর ঘেমে উঠল হৈমি। রুদ্র নিঃশব্দে এসে বসলো তার পাশে। গ্লাস ভর্তি পানি এগিয়ে দিয়ে বলল, পানি খাও। হৈমি ভয়ের তাড়নায় পুরো পানি শেষ করলো। সূচনা হামিদা যত্ন নিয়ে খাওয়ালো রুদ্রকে। পেট পুড়ে খেয়ে হৈমির আগেই বেডরুমে ঢুকে গেল রুদ্র। রুদ্র রুমে ঢোকার পর ঝড়ের বেগে রুমে এলো হৈমি। বালিশের নিচে থাকা মেডিসিনগুলো রুদ্রর আড়াল করতে বিছানায় তলায় রাখলো। বাথরুম থেকে বেরিয়ে রুদ্র বলল, আমার উপস্থিতির জন্য খুবই অসুবিধা হয়ে গেল, তাই না? চমকে ফিরে তাকালো হৈমি। রুদ্রর কণ্ঠস্বর এতটাই ভীতি সৃষ্টি করলো মনে যে ঢোক গিল ঘন ঘন। জোরপূর্বক হাসার চেষ্টা করে আমতা আমতা করে বলল, কই, আমি তো খুশি হয়েছি। তার ছেলে হাসি হেসে ব্রো বাঁকিয়ে এক পা করে এগিয়ে এলো রুদ্র। ঢোক গিলে এক পা পিছিয়ে নিয়ে বিছানায় বসে পড়ল হৈমি। রুদ্র যখন তার খুব কাছাকাছি চলে এলো, হৈমির শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেল প্রায়। কারণ রুদ্রর ভয়ার্ত রক্তিম দুটো চোখের ধরন সে সহ্য করতে পারল না। থর থর করে কাঁপতে লাগলো, টিটটির করে ঘামতে লাগলো শরীরটা। রুদ্র ঘাড় ডান দিকে বাম দিক বাঁকিয়ে আচমকা হৈমির দিকে ঝুঁকল। হৈমি কেঁদে দিয়ে পিছিয়ে যেতে যেতে দেওয়ালের সাথে ঠেকে গেল। হাঁটু ভর করে রুদ্রও এগিয়ে এলো। অতি নিকটে এসে ফাঁকা স্বরে বলল, বাচ্চাটা কার হৈমি? চোখ বড় বড় করে শ্বাস আটকে শক্ত মূর্তির মতো বসে রইল হৈমি। রুদ্র পুনরায় জিজ্ঞেস করলো, ও ভই তো, রাইট? হৈমি নিরুত্তর। দেহ কাঁপানো ছাড়া যেন তার কিছুই করার নেই। আমার তো। হৈমির চোখ উপচে অশ্রুধারা, বুক ওঠানামা করছে হাঁপড়ের মতো। তীব্র ভয়ে স্তব্ধ চোখে তাকিয়ে আছে রুদ্রর বিভৎস মুখটা দিকে। রুদ্র আবারও বলল, আমি ওকে চাইনি, ঠিক। ও এসেছে নিশ্চিত তোমার ভুলে। এর মানে কি এই তুমি ওকে মেরে ফেলবে? অবিশ্বাস ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে রুদ্র। হৈমি কিছু বলতে উদ্যত হতেই রুদ্র সহসা ওর শ্বাসনালী চেপে ধরল শক্ত হাতে। হাত পা ছোড়াছড়ি করলো হৈমি। রুদ্র ভয়াবহ এক চিৎকার করে বলল, কোন সাহসে, ঠিক কোন সাহসে তুই এত বড় সিদ্ধান্ত নিলি বল? রুদ্র করা চিৎকার শুনে ছুটে এলো হামিদা, সূচনা, মাহের। দুজনকে এইরূপ অবস্থায় দেখে মাহের নিজের সমস্ত শক্তি দিয়ে রুদ্রর পিঠ জাপটে ধরল। সূচনা গিয়ে ধরল হৈমিকে। রুদ্র
হৈমির গলা ছাড়তেই সে বড় বড় করে শ্বাস নিল। কয়েক পলক পর সূচনার গায়ে বমি করেও দিল। হামিদা ডুকরে উঠল অবস্থা দেখে। মাহের তীব্র ক্রোধে ফেটে পড়ল। রুদ্র গায়ে হাত তুলতে গেলে রুদ্র তার হাত আটকে শান্ত গলায় বলল, আজ যদি সূচনা আমার সন্তান মেরে ফেলতে চাইতো আপনি কি করতেন মাহের? রুদ্রর এহেম প্রশ্ন বুক কেঁপে উঠল মাহেরে। যেখানে তার একটি সন্তানের জন্য মরিয়া হয়ে আছে সূচনা পাগল প্রায়, সেখানে সন্তান এলে মেরে ফেলার প্রশ্ন আসবে কেন? মাহের কিছু বলতে পারল না। রুদ্র চিৎকার করে বলল, আমার বোন প্রেগনেন্ট মাহের, হোমি প্রেগনেন্ট। আর আমি জানি না ও আমাকে না জানিয়ে নিজের তাগিদে এই ওষুধটা খেয়ে নিয়ে এসেছে। নিচু হয়ে বিছানার নিচ থেকে ঔষধগুলো বের করলো রুদ্র। হামিদার হাতে সেই সব ধরিয়ে দিয়ে বলল, আমি তো মা, জানেন আপনার মেয়ে আমাকে আংশিক মেরে ফেলার জন্য এসব করেছে। রুদ্র দিকে অবিশ্বাস্য চোখে তাকালো হামিদা। রুদ্র দেওয়া ঔষধগুলো হাতে নিয়ে হৈমির দিকে স্তব্ধ চোখে তাকিয়ে রইল। মাহের অধৈর্য হয়ে হৈমিকে বলল, রুদ্র এসব কি বলছে হৈমি? তুমি সত্যিটা বলো। রুদ্র ক্রোধ যেন গাঢ় হলো। সে চিৎকার করে বলল, আমি ওকে রাখবো না, আমি ওর সঙ্গে সংসার করব না। এ একটা খুনি, বিশ্বাসঘাতক একটা। আটকে উঠল হৈমি। সূচনার বুকে মুখ গুজে হু হু করে কাঁদতে লাগলো। হামিদা ছুটে এসে ধরল ওকে, মুখ বাঁকিয়ে বলল, রুদ্র যা বলছে তা কি সত্যি হয়নি? হৈমি মুখ বুজে মাথা নাড়ল। সূচনা আটকে উঠল। মাহিরের বিশ্বাস করতে কষ্ট হলো। হামিদা দ্বিধায় পড়ে গেল রুদ্রকে কি বলবে, হৈমিকেই বা কি বলা উচিত। এমন অবস্থায় মাহের রুদ্রকে মাথা ঠান্ডা করতে বলে হৈমির জন্য পানি নিয়ে এলো। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলো। রুদ্র গিয়ে বসলো বাইরের ঘরের সোফায়। সাব জানিয়ে দিল হৈমিকে সে রাখবে না। সূচনা এই নিয়ে কিছু বলতে এলে পড়ল, আজ থেকে ঠিক 8 মাস পর আমার সন্তান এই পৃথিবীতে আসার পর ওকে ডিভোর্স দিয়ে দিব। বাচ্চাটা দুনিয়া আসুক, এরপর থেকে মুক্তি দিয়ে দিব। সূচনার কোনো বোঝাই কাজ দিল না। ওইদিকে কাঁদতে কাঁদতে বেহুশ হৈমি। তার এক কথা, রুদ্র শুরু থেকেই চায়নি তাদের সন্তান হোক। কিভাবে কি হয়েছে টের পায়নি সে, তাই ভয়ে, রুদ্রকে হারানোর ভয়ে এই কাজ করতে বাধ্য হয়েছে সে। এমন কথায় রুদ্র কানে এলে সে শুধু একটা কথাই বলল, আমি বাবা হতে চাইনি বলে সন্তানে হলে হৈমি ওকে মেরে ফেলবে, এটা মেনে নিব? ও একটা বার আমাকে জানাতো, জাস্ট একটা বার আমি খারাপ হতে পারি তাই বলে নিজের অংশকে মেরে ফেলার মতো পাপ করতে পারি না। যে পাপ করার চেষ্টা ও করেছে, ও একটা খুনি। ধীরে ধীরে রাত গভীর হলো। হামিদার কোলে মাথা রেখে শুয়েছিল হৈমি। সহসা বসার ঘর থেকে হৈমির ঘরে গেল রুদ্র। হামিদাকে উদ্দেশ্য করে ঠান্ডা গলায় বলল, আমি গাড়ি গিয়ে বসছি, আপনার মেয়েকে 5 মিনিটের মধ্যে পাঠিয়ে দিবেন। কোনো না নয়, আপনার মেয়ে আমার প্রয়োজন নেই। আমি আমার সন্তানের জন্য ওকে নিয়ে যাচ্ছি। ওর সঙ্গে সূচনাকে পাঠাবেন, নয়তো আপনার মেয়ে আমার হাত থেকে বাঁচতে পারবে না। ও যতবার আমার সামনে আসবে ততবার মনে হবে আমার সন্তানের খুনি আমার সামনে রয়েছে। এরপর কন্ট্রোললেস হয়ে আঘাত করে ফেলতে পারি, তাই সূচনাকে সঙ্গে পাঠাবেন। নিজের ভয়াবহ বক্তব্য শেষ করে দরজার বাহিরে এলো রুদ্র। মাহের লজ্জা অপমানে মাথা নিচু করে আছে। রুদ্র তার দিকে তাচ্ছিলে হেসে বলল, বোনের ভালোর জন্য 8 মাস স্যাক্রিফাইস করা মেহের। সূচনা যতদিন থাকবে ততদিন আমার সন্তান আমার কাছেই না আসবে। ঠিক সময় বউ দুটোই ফেরত পাবেন। মাহের করুণ মুখে বলল, রুদ্র মাথা ঠান্ডা করুন প্লিজ হৈমি। ব্যাস মেহের, আর কোন কথা নয়। ওর সব বাচ্চামো মেনে নিলেও এটা আমি মানতে পারলাম না। টানটা কোথায় লেগেছে জানেন? রক্তে। আর এক মুহূর্ত দাঁড়ালো না রুদ্র, হন হনিয়ে বেরিয়ে গেল। মাহের সূচনা দিকে দুশ্চিন্তা ভরে তাকালো, করুণ সুরে বলল, এ কি হয়ে গেল সূচনা? হৈমি কি করে ফেললো এটা? সূচনার সঙ্গে হামিদাও এলো। চোখের সামনে যা সব ঘটনা দেখলো, এরপর আর
নিশ্চিন্তে মেয়েকে শেখ বাড়িতে পাঠাতে পারল না। কান্নাকাটি করে মাহের সূচনা বুঝিয়ে চলে এলো মেয়ের শ্বশুর বাড়ি। এতে অবশ্য রুদ্রর মাথা ব্যথা হলো না। 100 জন হলেও তার মাথা ব্যথা থাকবে না। সে শাশুড়ি বোন নিয়ে নিজ বাড়িতে নিশ্চিন্তেই ফিরল। ভেতর ঘর থেকে রিনা ঘাবড়ে গেল ওদের উপস্থিতি দেখে। তড়িৎ দরজা আটকে দিল, বিছানায় শুয়ে পড়ল সে উদ্বিগ্ন চিত্তে। সূচনা বার দুয়েক ডাকলো ছোট কাকিকে। সারা না পেয়ে ঘুমিয়ে গেছে ভেবে দাদিনের রুমে 2 বার টোকা দিল। হামিদা তখন হৈমিকে জড়িয়ে ধরে সোফায় বসে। রুদ্র গম্ভীর মুখখানা নিয়ে নিজের ঘরে গিয়ে দরজা আটকে দিয়েছে। অনুমান করা যায় আজ আর এই দরজা খোলা হবে না। হঠাৎ রাত দুপুরে সূচনাকে দেখে দাদিন বেশ ভরকালো। হৈমি আর হৈমির মাকে দেখে বিচলিত ভঙ্গিতে এগিয়ে এলো। সূচনা সংক্ষিপ্ত করে দাদিনকে খুলে বলল সব। মুহূর্তেই ভয়ে বৃদ্ধার শরীর কেঁপে উঠল। ইদানিং হাঁটা চলার বেশ সমস্যা হচ্ছিল তার, তাই লাঠি ভর করেই হাঁটে। সূচনার কথা শুনে ঠক ঠক শব্দে লাঠির সাহায্যে পা এগিয়ে নিল হৈমির সামনে। ঝুঁকে এসে ভীত চোখে তাকিয়ে বলল, সব বুঝলাম, কিন্তু তোর মাথায় এই কুবুদ্ধি আসলো কিভাবে? নিজ বুদ্ধিতে তুই এত দূর আগাইছস? হৈমির চোখ মুখ বিবর্ণ হলেও ভয়ের লেশ মাত্র নেই। ঘণ্টাখানেক আগে ভয়হীন এই মুখটা তীব্র ভয়ে বিধ্বস্ত ছিল, অথচ এখন কি ভীষণ শান্ত। ভয়হীন এই শান্তভাবে কিঞ্চিত দুশ্চিন্তায় পড়ল সূচনা। রান্নাঘরে গিয়ে লেবুর শরবত বানিয়ে আনলো 2 গ্লাস। দাদিন একের পর এক প্রশ্ন করলেও হৈমির কোনো উত্তর দিল না। সে চুপ করে মায়ের কাঁধে মাথা রেখে বসে রইল। শ্বাস ফেলল ঘন ঘন। হামিদা আচমকা ডুকরে উঠে রুদ্রর আচরণের কথা দাদিনকে জানালো। সব শুনে দাদিন কি বলবে বুঝে উঠতে পারল না। শেষে সান্ত্বনার বাণী দিয়ে বলল, রুদ্র যা করেছে খুব অন্যায় করেছে, কিন্তু হৈমিও সঠিক কিছু করেনি। রুদ্র যে ধরনের ছেলে, এমন ঘটনা শুনেই তা তাণ্ডব অস্বাভাবিক কিছু না। হামিদা এই অনাচার মানতে পারল না। অভিযোগে সুরে বলল, আপনার নাতি তো জেনে শুনে ওকে বিয়ে করেছে। ওর মাথায় যে বুদ্ধিশুদ্ধি কম এই কথা সে ভালো করেই জানে। আহ, রাগ করো কেন? পুরুষ মানুষ, রাগের মাথায় ওই সব কি হুঁশ থাকে? তাই বলে আমার মেয়েটাকে এভাবে মারবে? এখন কি সেই যুগ আছে? ওর একটু ভুল আছে বলে এখনো চুপ করে আছি, নয়তো আপনার নাতিকে আমি ছেড়ে কথা বলতাম না। তাকে বলে দেবেন যে আমরা তার কাছে মেয়ে দেইনি। আমার সহজ সরল মেয়েটাকে ভুলিয়ে বালিয়ে বিয়ে করেছে আপনার নাতি, না জানি কোন উদ্দেশ্যে। যা সব দেখছি বুঝেছি, এতে তো আমার মাথায় ধরছে না কিছুই। দাদিন কিঞ্চিত বিরোধিতা করে বলল, এমনভাবে ভুলিয়ে বলছো যে শিশু বাচ্চাকে বিয়ে করেছে? যে বয়সে হৈমির বিয়ে হলো, এই বয়সে আমি 1 বাচ্চার মা ছিলাম। বাকি কথা বলতে পারল না দাদিন। আরও একবার কলহ বাজবার ভয়ে সূচনা থামিয়ে দিয়ে বলল, দাদিন, তুমি ভাইয়ার দিকে টেনে কথা বলো না। তুমি হয়তো জানো না, ভাইয়া হৈমিকে বিয়ের সময় শর্ত দিয়েছিল কোনো দিন বাচ্চা না নেবার। ভাইয়াকে ভালোবেসেই শর্ত মেনে নিয়েছে, কিন্তু অ্যাক্সিডেন্টলি বাচ্চা এসে গেছে। ভাইয়াও কতটা ভয় পায় ভাবো। শুধু ভয় কেন, কতটা ভালোবাসে বা চিন্তা করো। ভয় আর ভালোবাসা থেকে ওর ছোট্ট মাথায় এই চিন্তা এসেছে। কিন্তু আমি ভাবছি ও এত বড় পদক্ষেপ একা নিল কিভাবে? কারো সাহায্য নিয়েছে নিশ্চিত। এ পর্যন্ত বলে হৈমির দিকে তাকালো সূচনা। শাশুড়িকে শরবত দিলে সে সেটা খেলো না, টেবিলে রেখে দিল। হৈমিকে শরবত দিয়ে বলল, এটা খেয়ে নাও, তারপর সত্যি করে বলো তো কার সহায়তা নিয়েছো তুমি? শরবতটি হাতে নিল না হৈমি। সূচনার দিকে এক পলক তাকিয়ে চোখ ফিরিয়ে নিল। দোতলায় এক পাশে কান খাড়া করে দাঁড়িয়ে সমস্ত কথাই শুনল রুদ্র। সূচনার প্রতিটি কথাই তার কর্ণকুহরে তীক্ষ্ণতার সঙ্গে প্রবেশ করল। সূক্ষ্ম নজরে তাকিয়ে রইল হৈমির দিকে। হৈমি সূচনার প্রশ্নটিকে সম্পূর্ণ অগ্রাহ্য করল, মাথা ধরে বলল, আমি ঘুমাবো আম্মু।
দাদিন বুঝলো শরীর খারাপ লাগছে তার। সূচনাও ধাতস্থ হলো। আরও একটি চিন্তায় পড়ল সে। রুদ্র তো ঘরে দরজা বন্ধ করে দিয়েছে। হৈমি শোবে কোথায়? এ চিন্তা মাথায় আসার পর দোতলার তাকাতেই চমকে উঠল। রুদ্র থম মেরে তার দিকেই তাকিয়ে। সূচনা ঢোক গিলে হৈমিকে বলল, আমার ঘরে গিয়ে ঘুমাও আজ। ভাইয়া তো রেখে আছে, রাগ কমলে ও ঘরে যেও। সূচনাকে সমর্থন করে হৈমিকে নিয়ে সূচনার ঘরে গেল হামেদা। মা মেয়ে একসঙ্গে শুয়ে পড়ল। হৈমি মায়ের সঙ্গে একটা কথাও বলল না, নিঃশব্দে চোখ বুঝল। মস্তিষ্কে মাথা চারা দিয়ে উঠল তখনকার ঘটনাগুলো, রুদ্র বলা প্রতিটা বিষাক্ত কথাগুলো। দিশেহারা বুকটায় চিনচিন করে উঠল কেবল একটি প্রশ্ন, ভালোবাসা কোথায়? রাত পেরিয়ে সকাল হলো। ঘুম ভাঙতেই পাশে মাকে বসা পেল হৈমি। শুষ্ক মুখটায় মলিন হাসল সে। আচমকা বলল, খেয়ে দিয়ে বাড়ি চলে যাও আম্মু। ভাবি এখানে, ভাইয়া একা একা কষ্ট হয়ে যাবে। কি চলে যাব মানে? তোকে একা রেখে চলে যাব আমি? অসম্ভব। ওই গুন্ডাকে এক বিন্দু ভরসাও আমি করি না। এখন বুঝছিস তো কেন আমি চাইনি ওর সঙ্গে তোর বিয়ে হোক? তুই নিজের পায়ে নিজে কেন কুড়াল মারলি মা? তোর ভবিষ্যৎটা অনিশ্চিত হয়ে গেল। স্বামী সুখ নেই, উন্মাদ স্বামী, এরপরও অল্প বয়সে গর্ভবতী হলি। চিন্তায় আমার প্রেশার বাড়ছে। চিন্তা করো না আম্মু, আমার কিছুই হবে না। রুদু কি বলেছি শুনিসনি? শুনেছি। চটপটে উত্তর হৈমির। হামিদা সন্দিহান চোখে মেয়ের দিকে তাকালো, বলল, এত কিছু হয়ে গেল তবুও মেয়ে সিরিয়াস হলি না। এত বড় ধকলটা গেল কাল, এখনো গলায় লাল দাগ স্পষ্ট। মেরে ফেলতো তোকে। তাচ্ছিল্য করে হাসলো হৈমি। এই হাসিটা কোনো সহজ সরল বাচ্চা মেয়েদের বোধহয় দেওয়ার সম্ভব না। হামিদা ঘাবড়ে গেল। তার মেয়েটা অতি দুঃখে পাগল হয়ে গেল কি? সহসা ফুপিয়ে কেঁদে উঠল সে। হৈমি বিচলিত হয়ে মাকে জড়িয়ে ধরল, ভরসা দিয়ে বলল, আমার কিছুই হবে না আম্মু, তুমি প্লিজ বাড়ি ফিরে যাও। তোকে এই বাড়িতে একা ফেলে যাব না আমি। তুই কেন চলে যেতে বলছিস? জেদি স্বর হামিদার। হৈমি সহজ বাক্য। এক কথায় ভাবি আছে তো। হামিদার মন সায় দিল না। এক প্রকার জোর করেই দুপুরের পর হামিদাকে বাড়ি পাঠিয়ে দিল হৈমি। মা চলে যাওয়াতে যেন স্বস্তির মিলল তার। সে বুঝে গেছে তার জীবনটা জটিলতায় ঘিরে গেছে। তার অসহায় মা এই জটিলতার মধ্যে পুরুক তা সে কোনোভাবেই চায় না। ভুল যখন সে করেছে শুধরাবে সে নিজেই। ভুল? হ্যাঁ ভুল। রুদ্রকে অন্ধের মতো ভালোবেসে নিজের মাতৃত্ব ত্যাগের সিদ্ধান্তটি মারাত্মক ভুল ছিল। পুরো বেলা কেটে গেল, রুদ্রর মুখোমুখি হতে হয়নি। রাতে ডিনারের সময় মুখোমুখি হলো। সে রুদ্রর দিকে তাকালো বার কয়েক। রুদ্র তাকালো না একবারও। সকলের মধ্যে নীরবে খেয়ে দিয়ে চলে গেল রুমে। খাওয়ার সময় হঠাৎ দাদিন বলল, তোমার মাথায় কুবুদ্ধিখানা কে ঢুকাইছে বললি না তো? সহসা হৈমির চোখ চলে গেল রিনার দিকে। সে সামান্য দূরে দাঁড়িয়েছিল। চোখে ইশারা করলো যেন কোনো মতেই তার নাম না নেয়। হৈমি দীর্ঘশ্বাস ফেল। তার চোখে দোষী ছোট কাকি নয়, দোষী সে নিজেই। আর এই দোষের উৎসাহ দাতা একমাত্র রুদ্র। গতকালকে সেই মুহূর্ত সে এখনো ভুলতে পারেনি। রুদ্র ভিন্ন ভিন্ন রূপ দেখতে দেখতে এবার সে বড্ড ক্লান্ত, যার জন্য সে সব ত্যাগ করলো। কাল সেই চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিল সে কত বড় ভুল করেছে। এরপর আর কিছু বলার বা করার থাকে? হাসি পায় না নিজের প্রতি? পায় তো, এই তো তার পাচ্ছে, খুব হাসি পাচ্ছে। প্রাণ খুলে কখন হাসতে পারবে একটু? খেয়ে দে ডাইনিং রুমে গিয়ে বসেছে মাত্র, অমনি গা গুলি উঠল তার। মুখ চেপে ধরে রান্নাঘরের দিকে ছুটতে গিয়ে মাঝপথেই গল গল করে বমি করে দিল। রুদ্র তখন সিঁড়ির মাঝ অব্দি গিয়ে থমকে দাঁড়িয়েছে। ঘাড় বাঁকিয়ে হৈমির দিকে তাকাতেই দেখল সূচনা ছুটে এসে ধরেছে ওকে। বুক চিতে হাফ নিঃশ্বাস বেরিয়ে এলো। বাকি সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল ঝড়ের গতিতে। বেডরুমে গিয়ে ফোন করলো বান্ধবী সুবর্ণাকে।
জেনে নিল প্রেগনেন্সিতে কোথায় কোন ডক্টর দেখালে ভালো হবে, বমি বন্ধ হওয়ার জন্য কোনো ঔষধ খাওয়াবে ইত্যাদি ইত্যাদি। সুবর্ণা গতকাল রাতেই জেনেছে রুদ্র বউ প্রেগনেন্ট। মাঝরাতে রুদ্রই জানিয়েছে। শুনে এক প্রকার ধাক্কাই খেয়েছে সে। আচমকা জিজ্ঞেসও করে ফেলেছে, এত দ্রুত বাচ্চা নিলি যে? তোর বউ তো মাত্র অনার্সে অ্যাডমিশন নিল। গম্ভীর কণ্ঠে রুদ্র উত্তর দিয়েছে। প্ল্যান ছিল না, অ্যাক্সিডেন্টই হয়ে গেছে। বান্ধবী থেকে সব খোঁজ খবর নিয়ে সূচনাকে মেসেজ করলো সে। আগামীকাল হৈমিকে ডাক্তার দেখাতে নিয়ে যেতে আদেশ করলো। সূচনা সম্মতি দিয়ে বলল যাবে। পরের দিন সকালবেলায় যখন সূচনা হৈমিকে রেডি করতে বলল, প্রায় 1.5 ঘন্টা সময় নিয়ে রেডি হলো সে। অদ্ভুত ব্যাপার হলো, হৈমি আজ শাড়ি পরেছে, মোটামুটি সুন্দর রূপে সাজিয়েছেও নিজেকে। সূচনা হকচকিয়ে গেল। হৈমির ভাবগতি ভালো ঠেকছে না তার কাছে। তবে বুঝতে পারলো ওর মাথায় ভয়ানক কিছু চলছে, কিন্তু সেই কিছুটা কি ধরতে পারছে না। নিজেকে সম্পূর্ণ তৈরি করে নেওয়ার পর রুম থেকে বেরোনোর সময় হঠাৎ সূচনা বলল। হৈমি, থমকে দাঁড়িয়ে সে প্রশ্নসূচককে তাকালো সূচনার দিকে। সূচনা বলল, ভাইয়া যেদিন যাই বলুক মন থেকে বলেনি, রাগের মাথায় বলেছে। তুমি তো ভাইয়াকে চিনো, নতুন করে কি বলবো আর? আমি আসলে বুঝতে পারছি না কিছু। শুধু এইটুকু বলতে পারি, যা করেছে মন থেকে নয়। নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে বরাবরই ব্যর্থ ভাইয়া। হৈমি আচমকা থামিয়ে দিয়ে সূচনাকে বলল। দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি চলো ভাবি। সূচনা চুপসে গেল। ধীর পায়ে বেরিয়ে গেল হৈমির পিছু পিছু। বাড়ির মেইন দরজার সামনে এসে সহসা হৈমি পড়ল। কে কে যাচ্ছি? তুমি আর আমি। অবাক হলো হৈমি, সহসা বাচ্চাদের মতো করে পড়ল। তোমার ভাই কোথায়? নিজের ঘরে। চোখ মুখ কুচকে ফেল হৈমি, এক প্রকার চিৎকার করে বলল, আমাকে হসপিটাল নিয়ে যাবার কি তোমার দায়? যার বাচ্চা সে কোথায়? অন্যের বাচ্চাকে নিজের পেটে বহন করব আমি, আর সে ঘরে বসে বসে আরাম আয়েশ করবে? অন্যের বউকে কামলা খাটাবে? তা তো হবে না। হৈমির চিৎকার শুনে সবাই যার যার ঘর থেকে বেরিয়ে এলো। রুদ্র বের হলো দ্বিতীয় চিৎকার শুনে। আমার পেটের যার বাচ্চা, আজকে তাকে ছাড়া হাসপাতালে আমি যাব না। হকচকিয়ে গেল উপস্থিত প্রতিটি সদস্য। সূচনা কিঞ্চিত লজ্জা সীমাহীন ভয়ে জর্জরিত হলো। রুদ্রর গম্ভীর চোয়ালদয় পাথরের মতো শক্ত হয়ে উঠল। তার পরনে ছিল কালো কাবলি। রুমে ঢুকে শুধু উসখুস চুলগুলো পেছনে ঝুটি করে নিল। মোবাইল ওয়ালেট নিয়ে দ্রুত পায়ে নেমে এলো নিচে। সকলের দিকে কঠিন দৃষ্টি ছুড়ে দৃঢ় পায়ে হৈমি আর সূচনাকে পাশ কাটিয়ে বেরিয়ে গেল। ভরাট স্বরে সূচনাকে বলল। দীর্ঘশ্বাস ছাড়লো হৈমি। সকলের দিকে তাকিয়ে সকলকে অবাক করে দিয়ে দাঁত কেলিয়ে হাসলো। এরপর সূচনার পিছন পিছন বেরিয়ে গেল। সকলেই হতভম্ব, রুদ্র নয় হৈমির আচরণে। এই মেয়ের মাথায় চলছেটা কি? গাড়ির পিছন সিটে সূচনা হৈমি বসলো। রুদ্র গাড়ি স্টার্ট করতেই সূচনা হৈমির দিকে চেপে বসে বলল, হৈমি, তুমি হঠাৎ এমন করছো কেন? কেমন করছি? উচ্চস্বরে করা হৈমির প্রশ্নটিকে গলা শুকিয়ে গেল সূচনার। চাপা স্বরে বলল, আস্তে আস্তে, ভাইয়া আছে তো? তো কি হয়েছে? আবার মারবে? প্রশ্নটা করেই রুদ্র দিকে তাকালো হৈমি। রুদ্রর দৃষ্টিও লুকিং গ্লাসে স্পষ্ট হয়ে থাকা হৈমির মুখটায়। হৈমি তীক্ষ্ণ চোখে তাকালেও রুদ্র ভ্রু জোড়া কুচকে গেল। স্টিয়ারিং থাকা হাত দুটো চঞ্চল হলো। গাড়ির স্পিড বাড়ল দ্বিগুণ। রুদ্রর মস্তিষ্ক আচমকা প্রশ্ন ঘুরপাক খেল। হৈমি শাড়ি পরেছে কেন? আর এত সেজেছেই বা কেন? কাল যা ঘটেছে এরপর মনে এত রং লাগার কারণ কি? আর এত চ্যাটাং চ্যাটাং কথাই বা শোনাচ্ছে কেন? রুদ্রর মনের কথাগুলো কিভাবে যেন বুঝে গেল হৈমি। সবার মুখে চলতে থাকা বুদ্ধিহীন মেয়েটার বুদ্ধি বোধহয় খুলল। সে আচমকা সূচনাকে বলল বেশ উচ্চস্বরে, ভাবি, জিজ্ঞেস করলে না তো আমি এত সেজেছি কেন? সূচনা হৈমির বাহু চেপে ধরল। শাসানি সুরে বলল। হৈমি, কেন এমন করছো? হৈমি শব্দ করে হেসে উঠল, অট্ট হাসি। রুদ্রর হাতজোড়া কেঁপে উঠল সে হাসির শব্দ শুনে।
সূচনার বুকে কাঁপন ধরল। হৈমি রয়ে শয়ে বলল, পরের উপকার তো অনেক করলাম, ভবিষ্যতেও করব। ভাবছি পাশাপাশি নিজেরও একটা উপকার করি। কি উপকার করব নিজে শুনবেন। সূচনা কাঁদো কাঁদো হয়ে ভাইয়ের কঠিন মুখটা দেখে নিল। হৈমির দিকে সহসা চোখ তাকিয়ে মাথা নাড়িয়ে অসম্মতি জানালো, অর্থাৎ সে শুনবে না। হৈমি খিলখিল করে হাসতে লাগলো। হাসতে হাসতে পেটে ব্যথা লাগলো তার। আহ সূচক শব্দ করে রুদ্রর দিকে তাকালো। ড্রাইভিংয়ে মনোযোগচ্যুত হয়েও হলো না রুদ্রর। তড়িৎ সামলে নিল নিজেকে। ডাক্তার দেখিয়ে এক রাত দুশ্চিন্তা মাথায় নিয়ে বাড়ি ফিরল রুদ্র সূচনা। অথচ দুশ্চিন্তার মূলে থাকা মানুষটি নিশ্চিন্তে গিয়ে সোফায় বসলো। গুনগুন করে গাইলো গান। আঁচল নাচাতে শুরু করলো অবিরত। ঠোঁট টিপে হাসছে সে। তার হাসির কারণটি হচ্ছে সে যে গায়িনীকে দেখিয়েছে তিনি তাকে দেখেই জিজ্ঞেস করেছে। প্রেগনেন্ট? হৈমি লাজুক হেসে মাথা নেড়েছে। ডক্টর তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলেছে, টাঙ্গাইল জেলায় অল্প বয়সী বিবাহিত মেয়ে, বাচ্চার অভাব নেই। এই ছোট ছোট শিশুরা নাকি আরেক শিশুর জন্ম দিবে। রুদ্রশ্বাস ছাড়ল ডক্টর মহিলা। পিটপিট করে তাকিয়ে হৈমিকে জিজ্ঞেস করে বসলো, কেন, অন্য জেলায় বুঝি আমার বয়সী মেয়েদের বিয়ে হয় না? হৈমির প্রশ্নটি পছন্দ হলো না তার। বাড়তি কথা বলতে আগ্রহ পেল না বোধ হয়। ক্ষীণ স্বরে শুধু জবাব দিল, এবছর গড়ে এ জেলাতেই এই সংখ্যা বেশি। ডক্টরের মুখের কথা বলার ভঙ্গি মনে করেই পেট চেপে হাসি পাচ্ছে হৈমি। সে তার সমস্যাগুলো নিয়ে মোটেই বিচলিত নয়। বাচ্চা হওয়ার সময় যদি সে মরে যায় মরবে, শুধু বাচ্চাটা বাঁচলেই হলো। এরপর মরে ভূত হয়ে রুদ্রর কেমন সুখী জীবন কাটায় দেখবে। হাসি যেন ধরল না তার মুখে। লম্বা শ্বাস টেনে বিড়বিড় করলো, মরে গেলে তো এমনিতে সব চুকে যাবে। যদি না মরি, কিভাবে সব চুকাবো? ওই নিষ্ঠুরটাকে কিভাবে শাস্তি দেব? ওকে যে আমি খুব ভালোবাসি। রক্তে হিমোগ্লোবিন কম হৈমির। বর্তমানে গর্ভবতী নারীদের এই সমস্যাটি প্রকট হয়ে দাঁড়িয়েছে। তাই মেডিসিন লিখে কোন কোন খাবার এমতাবস্থায় প্রয়োজন সেই সব বিষয়েও আলোচনা করা হয়েছে। রুদ্রকে বারবার করে বলে দেওয়া হয়েছে এখন থেকেই যেন হৈমির প্রতি যত্ন নেওয়া হয়, নয়তো ডেলিভারির সময় বিভিন্ন সমস্যায় পড়তে হবে। সূচনা হৈমির প্রেসক্রিপশন, রক্ত পরীক্ষার রিপোর্ট চেক করতে করতে হৈমির পাশে এসে বসল। রুদ্র গম্ভীর মুখে তীক্ষ্ণ দৃষ্টির দ্বারা হৈমির দিকে তাকিয়ে রইল কয়েক পলক। ওই হাসি খুশি মুখটা বড্ড অস্বস্তি দিচ্ছে তাকে। চিন্তায় চিন্তায় রুদ্র শ্বাস ছাড়লো আচমকা। আশেপাশে তাকিয়ে কাউকে না পেয়ে নিজেই চলে গেল ডাইনিংয়ে। এক গ্লাস পানি পান করে সূচনাকে ডাকলো হাঁক ছেড়ে। হাতে থাকা কাগজপত্র পাশে রেখে সূচনা ছুটে গেল ভাইয়ের কাছে। রুদ্র তাকে জিজ্ঞেস করলো, পানি খাবি? না, ঠিক আছে। তাহলে এটা ওকে গিয়ে দিবি। পিপাসা না লাগলেও খেতে বলবি। কথা না শুনলে ধমক দিবি। এরপর কাজ না হলে আমাকে ডাকবি। ঢোক গিলল সূচনা। ভাইয়ের দিকে তাকালো গভীরভাবে। হাত বাড়িয়ে পানির গ্লাস নিল সন্তর্পণে। কয়েকটি ভারী কি কথা শুনিয়ে দিল এক নাগারে। এটা ঠিক নয় ভাইয়া, তুমি যা করছো একদম ঠিক নয়। তোমার এই আচরণটা সত্যি ওর প্রাপ্য নয়, তুমি ভুল করছো। রুদ্র দৃষ্টি কঠিন হতে শুরু করলো। চোয়াল দয় ভারী কি। সূচনা নিজের অবস্থা অবিচল থেকে বলল, তোমার আসল ভুল কি জানো? তুমি হৈমিকে ভালোবাসলেও সেটা প্রকাশ করতে পারো না, অথচ ওর প্রতি কতটা চটে গেছো সেটা ঠিক প্রকাশ করে দাও। একটা শিশু বাচ্চাকে যদি সবসময় মা বাবা শাসনে রাখে, ওই বাচ্চাটা কি বাবা মায়ের ভালোবাসা টের পাবে? পাবে না। ভালোবাসা কখন টের পাবে জানো? যখন একবার শাসন করে দ্বিতীয়বার ভালোবেসে কাছে নেড়ে নেবে, কোনটা ভুল কোনটা সঠিক বুঝিয়ে দিবে। তাছাড়া হৈমি যা করেছে এখানে আমি কোনো ভুল দেখছি না, কারণ যা করেছে ও স্বামীকে ভালোবেসে হারানোর ভয়ে করেছে। একটা মেয়ে তার স্বামীকে কতটা ভালোবাসে তুমি জানো না ভাইয়া? সেই ভালোবাসার গভীরতা জানতে হলে তোমাকে আগে বুঝতে হবে তাদের করা ত্যাগগুলোর কথা। আমাকেই দেখো না, মাহিরের জন্য আমি তোমাদের ছেড়ে ওর কাছে থাকি। কেন থাকি? দায়িত্ব আর ভালোবাসা থেকেই তো থাকি, তাই না? আমার ত্যাগটা দেখে তোমার হৈমির ত্যাগটা বোঝা উচিত। ও
ওর বেলায় আরও বেশি বোঝা উচিত, কারণ আমার বিয়েটা পারিবারিকভাবে হলেও তোমাদের বিয়েটা পারিবারিকভাবে ছিল না। নিজের কথাগুলো শেষ টেনে চলে যাচ্ছিল সূচনা। সহসা ঘাড় ফিরিয়ে ভাইয়ের স্থবির মুখটায় তাকালো, দম ছেড়ে পুনরায় বলল, একটা প্রশ্ন করি ভাইয়া, অতটা পরে দিলেও চলবে। ধরো আজ রাত থেকে 8টা মাস পর হৈমির ডেলিভারির সময় আল্লাহ পাক না করুক তোমাকে একজনকে বেছে নিতে বলা হলো, যে কোনো একজনের প্রাণ সংশয় থাকলো, কি করবে তুমি? কাকে বেছে নিবে? এই উত্তরটা মিলিয়ে তারপর হৈমির অপরাধ বিবেচনা করবে। আর হ্যাঁ, যদি ওর অপরাধের ভারটা এতে কমে প্লিজ অন্তত ওর কাছে ক্ষমা চেয়ে নিও, কারণ একটা মেয়ে হিসাবে ওর জায়গায় নিজেকে রাখতে আমার খুব কষ্ট হচ্ছে, মেনে নিতে পারছি না। হৈমি সত্যি খুব বোকা ভাইয়া, আমারও মনে হচ্ছে ও সরলতার জন্যই কপালে আজ এই দুঃখটা হলো। আর এক মুহূর্ত দাঁড়ালো না সূচনা। বোনের প্রতিটি কথাই বুকে গিয়ে বিঁধল রুদ্র। দম আটকে গেল নিমিষে। কর্ণে বারবার প্রতিধ্বনিত হলো সূচনার বক্তব্য। সেই সঙ্গে মস্তিষ্কে চাপ পড়ল এটা ভেবে, যদি সত্যি কখনো অমন সিচুয়েশন আসে সে কি করবে। দুই হাতে আচমকা কান দুটো চেপে ধরল সে। ঘন ঘন শ্বাস নিতে নিতে বলল, না, এমন দিনক্ষণ আসবে, কিন্তু যদি আসে? এই প্রশ্নে ভয়ে মুচড়ে পড়ল যেন। থমথমে মুখ নিয়ে বেরিয়ে এসে হৈমির দিকে তাকালো এক পলক। এরপর ঝড়ের গতিতে সিঁড়িমুখী হয়ে চলে গেল নিচের রুমে। রুদ্রদ্বারে পড়ে রইল ঘন্টার পর ঘন্টা। হঠাৎ করে রুদ্রর এমন অবস্থা থেকে ভয় পেল সকলেই। মনে মনে হৈমিও কম চিন্তায় পড়ল না। শেষে সূচনাকে অনুরোধ করে বলল, ভাবি, তুমি গিয়ে ওনাকে দরজা খুলতে পারো। ওনার সমস্যার কথা তো তুমি জানো, যদি বিপদ ঘটে যায়। হৈমির মুখে এ কথা শুনে সূচনাও চিন্তায় পড়ল। হৈমির মাথায় হাত রেখে বলল, তোমার মতো মেয়েকে বউ হিসেবে পাওয়া ভাগ্যের ব্যাপার হৈমি। ভাইয়া এই সৌভাগ্যকে পায়ে ঠেলে ঠিক করছে না। হৈমি মাথা নত করে ফেলল। তার বুক চিরে বেরিয়ে এলো দীর্ঘশ্বাস। সূচনা আর দেরি না করে চলে গেল রুদ্রকে ডাকতে। কিন্তু আর বেশিক্ষণ সবাইকে দুশ্চিন্তায় থাকতে হলো না। রুদ্র দরজা খুলে দিয়েছে। দুপুর গড়িয়ে বিকেল প্রায়। সূচনা ভাইকে খাওয়ার জন্য জোর করলো, কিন্তু সে সাপ জানিয়ে দিল খাবে না। সূচনা বিচলিত হলো। রুদ্র তাকে শান্ত করতে বলল, খিদে নেই, বেরবো একটু, টেনশন নিস না, আমি ঠিক আছি।